বিকেল, আপনাকে স্বাগতম জানাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার এই অনুষ্ঠানটির নাম হচ্ছে হিউম্যান লাইব্রেরি। এই প্রোগ্রামে আমি বিভিন্ন জনের স্বপ্ন ইচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স, জীবন সম্পর্কে জেনে থাকি এবং তাদের স্বপ্ন ইচ্ছে পূরণের জন্য আমি সহযোগিতা করে থাকি। আজকে আপনার স্বপ্ন ইচ্ছা জানার আগে প্রথমে জানবো, যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনি একটু আগে কথা বলছিলেন হেলিকপ্টার নিয়ে। তো হেলিকপ্টারের বর্তমান মার্কেটটা সম্পর্কে একটু বলবেন এবং আপনি কেন হেলিকপ্টার বা বিমানের ব্যবসা করে এভিয়েশন বিজনেসে আসলেন, এটা কবে নাগাদ আপনি চিন্তা করেছিলেন, এই বিষয়টা সম্পর্কে একটু বলুন। প্রথমত আমি অ্যামেচার পাইলট। তো অ্যামেচার পাইলটের কারণে আমার মাইলেজ আছে অনেক। আমি প্লেন চালানো একটা বিষয় এমন, আপনি কোনো সময় ঘুড়ি চালাইছেন কিনা? তো সবাই তো ঘুরি ওরা ছোটবেলায় যেমন ঘুরি, অনেক সময় একটু সময় পেলে মনে হয় একটু ঘুড়ি চালায় আসি। জি। আর যদি এক সপ্তাহের মধ্যে ঘুড়িটা না চালান, আপনার মনে হবে কি যেন করি নাই, এটা শূন্যতা। ওই রকম আমার মনে হয় যে কোথায় যেন কি বাদ পড়ে গেছে। আমার এই আকাশে তো উঠি নাই আচ্ছা। গত সপ্তাহে বা গত মানে ইটস লাইক এ প্যাশন, না একটা হবি, আনন্দ। এই কারণটা সলভ করার জন্য আমি বাইরে যখন কিছু আপনার ইন্টার কমিউনিকেশন, যেটা মানে আন্তঃজেলা সার্ভিসগুলো আমি করতাম কিছু। তো এখানে দেশে আসার পরে আমি কোনো মাঝে মাঝে একটা বিসিএল নামে একটা কোম্পানি আছে এখানে, ওদের হেলিকপ্টারে আমি সার্ভিস করে থাকি, মানে পাইলটের দায়িত্ব পালন করে থাকি সবসময়। কত বছর আপনি পাইলট হিসেবে কাজ করেছেন? বুঝি নাই আপনার কত বছরের অভিজ্ঞতা আপনার পাইলটের অভিজ্ঞতা? বছর হয় না, এটা হয় মানে মাইলেজ উপর, রাইট? মাইলেজ আমার হচ্ছে 700 প্লাস। 700 প্লাস? হ্যাঁ, 700। কিন্তু সাধারণত পাইলটরা তো মানে 300 প্লাস হলেই, জি, 300 প্লাস হলেই তারা পাইলটিং, মানে যে কোনো লোকাল, মানে আন্তঃ কমিউনিকেশন যেটা বলে, জি, ইন্টারনাল আভ্যন্তরীণ যে কিন্তু যেটা পাইলট হিসেবে কাজ করা এক জিনিস, আর বিমানের মালিক হয়ে বিমান পরিচালনা করা এটা তো আরেকটা ব্যবসা। এইভাবে উদ্যোক্তা কিভাবে হলেন আপনি? এই চিন্তাটা কবে দিলেন? এরপরে যখন দেখলাম যে আমাদের দেশে কমিউনিকেশনের জন্য, মানে আপনি যদি এরপরে 5th জেনারেশন কমিউনিকেশন দেখবেন, কেউ রোডে থাকবে না, জি, সব ইয়েতে চলে যাবে। আমি লাস্ট ক্যালিফোর্নিয়াতে দেখেছি তারা এখন যে রিসার্চ করতেছে, যে কারগুলো যেটা মানে ফ্লাইং কার বলে, এইগুলো অলমোস্ট হয়ে গেছে, শুধু কমিউনিকেশনের কারণে, মানে এত জোরে চলবে যে একজন আরেকজনের সাথে যখন আপনার ক্রসিং করবে এত ফাস্ট স্পিডে, যাতে নিজেদের ব্লুটুথ কানেক্টিভিটি ঠিক থাকে। তো ব্লুটুথ যেটা সম্ভব না, এটা এনএফসি দিয়ে কাজ করার চেষ্টা করতেছে। তো হোয়াট এভার, এইটা মানে এখন আমার মনে হয় যে এরপরে নেক্সট জেনারেশন আমাদের মানে রোড কমিউনিকেশন কনসেপ্ট হারাই ফেলবে, তখন মানে ফ্লাইং কমিউনিকেশনই আসবে। আপনার মনে হয়েছে যে এই ফ্লাইং কমিউনিকেশনটা যেহেতু ফোকাসড হবে সামনে, অতএব বিমানের ব্যবসা করা, হেলিকপ্টারের ব্যবসা করা, এভিয়েশনের ব্যবসা করাটা অনেক বেশি বেনিফিটেড এবং অনেক বেশি মার্কেটের ডিমান্ডের কারণে এটা অনেক বেশি প্রফিটেবল হতে পারে। এখন আপনি দেখবেন। জি, আপনি এছাড়া আর কি ব্যবসার সঙ্গে জড়িত আছেন? আমি একটা কোম্পানি আছে আমার, প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড, বাংলাদেশের প্রথম একটা কোম্পানি। এটা একটা গোয়েন্দা প্রতিষ্ঠানের মতন। বিদেশে অনেক দেখছেন আপনারা, জেমস বন্ড কিংবা শার্লক হোমের কথা। যে আমি যতটুকু জানি এফবিআই এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সঠিক? ওদের আমি আন্ডার। বাংলাদেশে কি আর কেউ এফবিআই তে জব করেছে আপনার জানা আছে? আমার জানা মতে নাই। আপনি একমাত্র লোক 17 কোটি মানুষের মধ্যে, নাকি? আমি আপনার ছোটবেলা থেকেই বিজ্ঞান মেলা বা অন্যান্য কাজগুলো আমি করছি, সেখানে আমার অনেক ইনভেনশন আছে। আপনি বা ওই যে আমাদের বাংলাদেশ ডায়েরি বা ইত্যাদি খুললে দেখতে পারবেন, আমাদের দেশের বিজ্ঞানীদের নামের ভিতরে আছে। আমি অনেকগুলো আন্তর্জাতিক এবং বাংলাদেশে স্বর্ণপদক পাইছি। তো হোয়াট এভার, আমার অনেকগুলো আবিষ্কার আছে, সেগুলো এই মুহূর্তে ছোট করে একটু বলেন যেন দর্শকরা ইন্সপায়ার্ড হয় এবং আপনাকে একটু রিকগনাইজ করতে। এই জিনিসগুলো যেমন আপনার আমি কিছু কাজ করেছি, এখনো ওটা ফাইনালাইজ নাই, যেমন লাইট ডিটেক্টর এবং প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড নামে, এইটাই আমার প্রথম লাইসেন্স পাই। লাইট ডিটেক্টর মেশিন তো অনেক আগে থেকে পৃথিবীতে চলে আসছে, আপনি কি নতুন প্রযুক্তিতে তৈরি করেছেন? কোনোটাই এখন ল অ্যান্ড অর্ডার করবে না যতক্ষণ পর্যন্ত 100% না হবে। 98% হলেও
এটা মানে ল অ্যান্ড অর্ডার টেক করবে না, বুঝতে বলবে যে পারছি, অ্যাকসেপ্ট করবে না। অ্যাকসেপ্ট করবে না। তা আপনার যে মেশিনটা তৈরি করছেন সেটা কি 100% না 100% হয় নাই, এটা নিয়ে আরো হয়তো কাজ আমার করতে হবে। আচ্ছা, তো হোয়াট এভার, উই আর দ্য রিসার্চ অ্যাট দ্যাট মোমেন্ট, রিসার্চিং অবস্থায় আছে ওইটা। আর বেসিক্যালি আমি ইলেকট্রনিক্সে ব্যবসা করি। আমি নিজে ট্রিপলিতে লেখাপড়া করেছি। বাহ, দুইটা ব্যাকগ্রাউন্ড পাইলাম, পাইলট এবং আর ট্রিপল। আমি মানে প্রোগ্রামিং এর আমি মোটামুটি ভালো। ইলেকট্রনিক্স বা এই প্রোগ্রামগুলো লেখার বা যেগুলো আপনার সাইবার রিলেটেড কাজকর্ম, আপনি যদি সারা ওয়ার্ল্ডে 100 জন লোককে মানে টপ অফ দ্য সাইবার রিলেটেড ধরেন, তার মধ্যে আমাকে ধরতে পারেন। বাহ, দ্যাটস গ্রেট। তো আমি ওই কাজগুলো আমি আউটসোর্সিং। আপনি কি অ্যাপস নিয়ে কাজ করেন, ওয়েবসাইট ডেভেলপ বা এআই নিয়ে কাজ করেন? না, এআই আমি কাজ করি না। এআই তে পাস করছে আমার ছেলে। আচ্ছা, ছেলেটা উনি এখন কোথায় আছে? ও আমার সাথে কাজ করে। আচ্ছা, তো ও এআই এর উপরে পাস করছে, সিএসসি তে কমপ্লিট করছে গ্রাজুয়েশন। বাংলাদেশ থেকে পড়েছে না বাইরে থেকে? বাংলাদেশে। ও এখন দেশের বাইরে চলে যাবে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন মোট? আমার 1 মেয়ে 2 ছেলে। মেয়ে কি পড়াশোনা শেষ? ও ইংল্যান্ডে পিএইচডি করতেছে। কি সাবজেক্ট? ও ডক্টর। ও আচ্ছা, ডক্টর ওখানে ম্যানচেস্টারে আছে। ম্যানচেস্টার আছে। আমার ছোট ভাইও ম্যানচেস্টার থেকে বারেট্রো করেছে। এই ইউনিভার্সিটির নামটা পরিচিত, জায়গার নামটা পরিচিত জীবন। আর এরপরে ওই ছেলে ও এআই এর উপরে কাজ করতেছে। ও ইংল্যান্ডে চলে যাবে, হয়তো লেখা এইটার উপরে হায়ার ডিগ্রি করে তারপরে দেশে আসবে। তার ছোট একটা ছেলে আমার, সে আপনার মুন্সি আব্দুর রউফে এবার ফার্স্ট ইয়ারে পড়ছে। আপনি ঢাকার কোন অংশে থাকছেন? ঢাকার আমি আছি এখন, আমার মানে মূল অফিসটা হচ্ছে এই ইয়েতে নয়াপল্টন, মানে এই এলাকাতে আমি জি থাকি। আপনার জীবনের সবচেয়ে সুন্দরতম একটি মুহূর্ত বা একটি আনন্দের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করুন। আনন্দের ঘটনা, আমি যখন মানে কলেজেই পড়ি তখন বিজ্ঞান মেলা হয়। এই বিজ্ঞান মেলাটা হতো প্রত্যেকটা জেলায়, ফার্স্ট হতে হয়, তারপর ডিভিশনে ফার্স্ট হতে, এইভাবে হতে হতে আমি বাংলাদেশে প্রথম স্থান অধিকার করি। তখন আমাকে জিয়াউর রহমান সাহেব জীবিত ছিলেন। উনি আমাদের সম্মানিত অতিথি হিসাবে এসে আমাদেরকে, আমরা 3 জন 3টা বিষয়ের উপরে স্বর্ণপদক পাই, তার মধ্যে আমি একজন। তখন আমার খুব ভালো লেগেছিল। দ্যাটস গ্রেট। জি, আর আপনার জীবনের সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা কি হতে পারে বা কি ছিল? দুঃখজনক মানে when I left my father, he is my best of friend বলা যায়। আমার ফাদার ডক্টর ছিলেন, উনি সিভিল সার্জন ছিলেন। তো ওনার খুব আর্লি এজে মারা গেছে। কোন এলাকার লোক ছিলেন উনি? বগুড়া। আচ্ছা, আপনি যে আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গে ছিলেন, এই সংস্থায় থাকার সময় যে কোনো একটি উল্লেখযোগ্য ছোট্ট করে একটা ঘটনা একটু আমাদেরকে শেয়ার করুন। না, যেহেতু এগুলো অফ দ্য রেকর্ড, আমার মনে হয় সেনসিটিভ, যেহেতু না বলাটাই ভালো। এটা যেমন আমাদের দেশে আপনি দেখবেন একজন সিআইডির লোক আশা বলবে যে আমি সিআইডির লোক, আর আমেরিকাতে যারা এরকম গোয়েন্দা সংস্থায় কাজ করে তারা হয়তো একটা দোকানে কাজ করতেছে, কিন্তু কখনো নিজের পরিচয়টা বলে আমি এফবিআই। আচ্ছা, বা এটা তো আমি ওইভাবে মনে হয় কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, অসুবিধা কিছু নাই। আর এখন একটু আমি জানবো যে আপনি যে প্লেনের লাইসেন্সটা করলেন, আপনার বর্তমানে পেপারসের অবস্থাটা কি? আপনি কোথায় ঠেকে আছেন? কেন অপারেশনে যেতে পারছেন না? এখন প্লেনে আমরা যে মানে এভিয়েশনের লাইসেন্সটা করেছি, এটা কত বছর আগে পেয়েছিলেন? এটা করেছিলাম প্রায় 7 বছর হয়ে গেছে অলরেডি। এর মধ্যে ফাইন্যান্সিয়াল কারণে আমরা যেতে পারিনি। আর আমরা অর্থাৎ ইনভেস্টমেন্টের অভাব, ইনভেস্টারের অভাব, এবং প্রথম দিকে আমরা যেগুলো করছি আমাদের যতটুকু ছিল এর মধ্যে কিছু ইনভেস্টার আবার চলেও গেছেন তারা যে কোনো কারণে, যার জন্য আমরা এটা আর এখন ফাইনালাইজ করতে পারিনি। আচ্ছা, তাহলে আপনাদের এখন দুটো সমস্যা। নাম্বার 1 হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট দরকার। পুরো ইনভেস্টমেন্ট কত টাকা হলে আসলে একটা মানে এভিয়েশন কোম্পানিকে সম্পূর্ণ সাকসেসফুল করতে পারবেন বলে মনে হয়? ন্যূনতম কত টাকা প্রয়োজন? এখন যেগুলো ফিটি আছে এখানে 3.5 কোটি টাকার মতো, না মানে পেপারসটা আপডেট করতে 3.5 কোটি টাকার মতো লাগবে। এখানে একটা সমস্যা, এইটা আপনার দরকার। আর
কোম্পানিটাকে সম্পূর্ণ অপারেশনে আনতে হলে তখন এক্সিকিউশন লেভেলে কত টাকা লাগবে? এটা যদি এক্সিকিউটিভ লেভেলে করতে হয় তাহলে আমার মনে হয় মানে বাইরের কিছু ফান্ড লাগবে, এক নাম্বার। না, সেটা হয়তো দেয়া যাবে, কিন্তু সেটা কি পরিমাণ? পরিমাণ মানে এটা নির্ভর করে ইউ বাই অর ইউ রেন্ট। যদি রেন্ট করেন সেটা রেন্ট করে যদি আপনি এর সমাধানটা করেন সহজে, সেক্ষেত্রে তাহলে রেন্ট করলে এখন কত সিটের কত এগুলো বিষয় আছে, ডিটেইলসে যেতে হবে। একটা ধারণা দেন, মিনিমাম ধারণা। এরকম এখানে 100 থেকে 150 কোটি টাকা বাংলাদেশি পরিমাণের মতো লাগবে। মাত্র 150 কোটি টাকা একটা প্লেন কোম্পানিকে করা যায়, রেটে অপারেশনে যাওয়া যায়? তাহলে তো এটা খুব নমিনাল একটা ইনভেস্টমেন্ট। আপনি 150 কোটি টাকায় আপনি আচ্ছা, আপনাকে আমি ফরেন লোনটা নেয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছি, বা আমি আপনাকে এই সেটা করার ব্যাপারে আগ্রহী করেছি, কিন্তু যদি এই ইনভেস্টমেন্টটা আপনি ফরেন লোন হিসেবে না এনে কোনো কারণে বাংলাদেশের কোনো লোকাল ব্যাংক থেকে এই টাকাটা পেয়ে যান, তাতে কি আপনার কোনো সমস্যা আছে? না, আমার তো টাকা নেই, মানে টাকাটা তো দিতে হবে, যেহেতু বাংলাদেশে 8-9% ইন্টারেস্ট, আপনার যে বিজনেসটা করবেন এই 8-9% ইন্টারেস্ট দিয়ে লোনটাকে টেনে নেওয়া কি পরবর্তীতে ব্যবসা হিসেবে আপনার কষ্ট হবে? হ্যাঁ, প্রথম দিকে একটু সমস্যা হতে পারে। প্রথম 6 মাস চ্যালেঞ্জ থাকবে আর প্রথম দিকে সমস্যা, কারণ এটা তো একটা নতুন এয়ারলাইন্স যখন চলবে। তবে এয়ারলাইন্সের বিজনেস এট দ্য মোমেন্ট ইজ গুড। এখন আপনি দেখবেন কিছু কিছু এয়ারলাইন সরকারি বা যারা হয়তো লস দিচ্ছে, সেটা অন্য কারণ। আচ্ছা, সেটা আমি যাব না। তবে আপনি প্রাইভেটলি যদি চালান, এয়ারলাইন্সের লসের কোনো সম্ভাবনা থাকার কথা না। কি কারণে এটা মনে করছেন? মানে ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, আচ্ছা, আর কাস্টমার যদি স্যাটিসফাইড না থাকে, আপনার প্লেনের সিট আছে ধরেন 300, আপনার কাস্টমার হলো 100, তখন তো লস হয়ে হবে। যাবে। আবার আপনি মানে টিকিট, আপনি কাস্টমার বাড়ানোর জন্য এমন ভাবে টিকিট দিলেন যে আপনার খালি জাস্ট ব্রেক ইভেন হয়ে গেল। আচ্ছা, আপনি কেন মনে করছেন যে কাস্টমারকে আপনি স্যাটিসফাইড করতে পারবেন? এই ধরনের ব্যবসা তো আগে করার এক্সপিরিয়েন্স আপনার নাই, আপনি ছিলেন পাইলট। তো না, এখানে একটা বিষয় আছে যে আপনি যখন মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য তো ওই লেভেলে একজন লোক আপনার থাকবে, যেটা মানে হ্যান্ডেল করবে এইচআর ডিপার্টমেন্ট, মানে এক্সপিরিয়েন্সড কোন এইচআর লোক হায়ার করবেন। আচ্ছা, এবং এইখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই এয়ারলাইন্সটা যখন আপনি মানে মাঠে নামাবেন, যে কোনো এয়ারলাইন্স আপনি দেখছেন এর আগে অনেক এয়ারলাইন্স মাঠে নামতে আবার শেষ হয়ে গেছে। এইটা দুইটা কারণ আছে। একটা হচ্ছে যে ম্যানেজমেন্টের সমস্যা, আর একটা হচ্ছে যে এরা একটা করে শেয়ার টেয়ার দিয়ে কিছু টাকা পয়সা মার্কেটে, ধরেন এয়ারলাইন্সে খরচ হয়েছে ধরেন 1000 কোটি টাকা, আর সে শেয়ার বা এটা সেটা করে সে 10,000 কোটি টাকা উঠে নিয়ে গেছে। তাহলে তো সে দেখলো আমার এমনি, আসলে তার গেমবেল করার ইচ্ছে ছিল, ব্যবসা করার ইচ্ছে নয়, এই কারণে হয়তো তারা দোষে গেছে। এটা নিয়ে যেমন একটা, যেমন এই ধরনের কোম্পানি কোনটা আছে বলেন? এটা যেমন একটা আপনার দরবেশ। আচ্ছা, তার আচ্ছা, কি কোম্পানি ছিল এটা? এয়ারলাইন্স কোম্পানি, আমি ঠিক নামটা কি যেন ছিল আমার এই মুহূর্তে মনে নাই। তো ওনার একটা কোম্পানি ছিল, আচ্ছা, যেটা নিয়ে উনি এটা করে পরে গেমলিং এর। আচ্ছা, এখন আপনি মানে প্লেনের সাথে, প্লেন তো বোধহয় আপনি লোকালি প্রথম আপনি ফ্লাইট দিবেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটে তো যেতে পারবেন, আপাতত লোকালি। ঢাকা টু কোথায় কোথায়? ঢাকা টু কক্সবাজার এরকম? না, মানে ঢাকা কক্সবাজার, এই মানে আপাতত যতগুলো কয়েকটা রুটে। আপনি প্রথমে কয়টা এয়ারক্রাফট নিতে চাচ্ছেন রেন্টে? আমরা মিনিমাম 2টা দিয়ে শুরু করতে চাই। 2টো দিয়ে শুরু করছেন, পরে আস্তে আস্তে বাড়ানোর চিন্তা ভাবনা। আচ্ছা, নাম্বার 1 মানে এটা ইকোনমি। প্রথম কথা যে আপনি বাইরেও দেখবেন, আমি বিদেশে দেখছি, আপনি ট্রেনে বা বাসে যাওয়ার চেয়ে প্লেনের খরচ কম। জি, আচ্ছা, সেক্ষেত্রে ওই এয়ারক্রাফট রেন্ট তারা কিরকম চায়? আপনার 2-1টা কোম্পানির সাথে নিশ্চয়ই কথা হয়েছে। হ্যাঁ, এটা যদি কেনার চেয়ে আমরা বেশি প্রেফার করি রেন্ট করতে চাই। কোন কোম্পানির সাথে কথা বলেছেন? আমরা এটা হচ্ছে ফ্রান্সের একটা কোম্পানি, এই মুহূর্তে নামটা মনে নাই। আচ্ছা, অনলাইনে আছে। তবে আমি বোয়িং বিমানকে বেশি প্রেফার করি, কারণ তাদের রিনাউন্ড যে একটা রেপুটেশন আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা অনেক বেটার হবে। আমার মনে হয় না যে মানে আপনি স্পেসিফিকলি বোয়িংই বলতেছেন। এখনকার দিনে যেগুলো ইকোনমি হবে, এয়ারবাসের এয়ারক্রাফটও হতে পারে, মানে ফুয়েল কনজাম্পশনটা ভালো থাকবে, জি, মানে খুব কম হবে ফুয়েল, ওইটা খেয়াল করে নিতে হবে। একটা বিষয় আছে। তারপরে আরেকটা বিষয় আছে যে আমরা যে এয়ারলাইন্সটা দিব সেটার কমফোর্টেবিলিটি কেমন। রাইট,
জি, সেফটি সিকিউরিটি কোশ্চেনটাকে ফোকাস করতে হবে। জি জি, তো আপনার এটার সাথে সাথে কি এভিয়েশন লাইসেন্সের আন্ডারে হেলিকপ্টারও আপনারা অপারেট করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। আপনার একটা কটা আপনি হেলিকপ্টার একটা- চালাতে পারবেন? আপনি যতগুলো খুশি আপনি এভিয়েশনের ফি দিলেই আমার একটা করে। শুরুটা কি একটা দিয়ে করতে চাচ্ছেন না দুটো দিয়ে করতে চাচ্ছেন হেলিকপ্টার? মানে ছোট দুটো দিয়ে করতে চাচ্ছি। ছোট দুটো দিয়ে, অর্থাৎ আপনি 5 সিটের হেলিকপ্টারকে আপনি ফোকাস করছেন। হ্যাঁ, এইটা থাকলে হবে কি, যেমন কিছু আমাদের সার্ভিস আছে, মানে যে সার্ভিসটা এখন অন্যরা দিচ্ছে না। হ্যাঁ, আপনি এখান থেকে প্লেনে আপনি কক্সবাজার যেতে পারেন, এখান থেকে কিন্তু আপনি বগুড়া যেতে পারেন না। রাইট রাইট। এখান থেকে আপনি দিনাজপুর যেতে পারেন না, Right. গেলে আপনার নামতে হয় এই ইয়েতে একটা সৈয়দপুর একটা জন্য নামতে হয়। জি, সৈয়দপুরের নামে, সেখান থেকে আপনি দিনাজপুর বা রংপুর যাচ্ছেন, ওই রকম জায়গাগুলো তো হেলিকপ্টার সার্ভিস গুলো খুব ভালো দিবে। রাইট। তো এই আর আর ইমার্জেন্সি, আমাদের দেশে ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে এখন তো ধরেন হুজুররাও অনেক সময় আছে মানে বিভিন্ন ওয়াজে হেলিকপ্টার ইউজ করে। রাইট। তো হেলিকপ্টার ডিমান্ড টুডে আই থিঙ্ক ইজ, মার্কেটে নিয়মিত বাড়ছে এবং মানুষ অনেক ইউজার ফ্রেন্ডলি হতে এবং অনেক লোকজনের বিয়ে শাদীর ব্যাপারে আমি দেখছি। এরকম হচ্ছে। জি, বিভিন্ন ইভেন্টে কাজে লাগছে আর কি। তো শুটিং এ, মেমোরাইজ বিভিন্ন ফিল্মের শুটিংও কাজে লাগছে। একটা হ্যাঁ, শুটিং এর জন্য। আর একটা লোকের একটা বিয়ে দেবে, সে 1 লাখ টাকা খরচ করবে। রাইট। 1 লাখ টাকা তার জন্য কোনো বিষয় না। জি, 1 লাখ টাকা হলে সে হেলিকপ্টারটা পাচ্ছে। একটা হেলিকপ্টার এখন কি 15 কোটি টাকার মতো পাওয়া যায় মার্কেটে? হ্যাঁ, হেলিকপ্টার 5 হেলিকপ্টার সিটের যেগুলো? আপনি যদি একেবারে ব্র্যান্ড নিউ রবিনসনের এগুলো এখন 16 থেকে 17 কোটি টাকা ডলার ডিফারেন্সের জন্য হয়ে থাকে। কিছুটা হয়ে থাকে। তাহলে মান্থলি একটা হেলিকপ্টার থেকে মানে বেনিফিট রিটার্ন কি আসতে পারে? Benefit আপনি মাসে যদি মান্থলি 30 থেকে 40 লাখ টাকা ইনকাম করতে পারবেন। একটা 16 কোটি টাকা ইনভেস্টমেন্টে 30-40 লাখ টাকার টার্গেট নিয়ে আগানো তো সম্ভব। পার ডে কি 2 লাখ টাকা এটা টার্গেটে পৌঁছানো সম্ভব না? সম্ভব, যদি আপনি সার্ভিস ভালো করেন। সার্ভিস ভালো করলে সম্ভব হয় ক্লায়েন্টের ভালো, উপর। আর আপনি প্রাইস যদি আরো কমান। দেখো, আপনাকে আমি একটা এক্সাম্পল দেই, যে আপনি গ্রামীণ ফোন যখন আগে আমরা ইউজ করছি, তখন মিনিট ছিল 60 টাকা। হ্যাঁ, তখন আমরা কিন্তু যেভাবে কথা বলতাম, এখন মিনিট কিন্তু 30 পয়সা। 30 পয়সা। এখন দেখবেন আমি নিচে দাঁড়ায় আসে বলছি, ভাই আপনি কই? আমি কিন্তু চিন্তা করছি না যে একটা কল দিতে হবে আপনার, রাইট। একটা কল দিয়ে ফেলছি, যে বললো ভাই আমি তো লিফটে আসতেছি। হ্যাঁ, কিন্তু যখন 60 টাকা ছিল তখন কিন্তু আমরা ওই নিচে থেকে কল দিতাম না, এখান Right. থেকে উপরে যাই যে কোথায়। মানে যতটা চিপ হবে মানুষ বেশি ব্যবহার করবে, এটি স্বাভাবিক। এবং তখন 60 টাকা থাকাকালীন তাদের রেভিনিউ যা ছিল, তাদের চেয়ে এখন রেভিনিউ প্রায় 80% প্লাস হয়ে গেছে। আচ্ছা 80 গুণ বাড়ছে তাদের। আচ্ছা, আপনারা যে এয়ারক্রাফট গুলোর সাথে কথা বলেছেন এদের রেন্ট মান্থলি কেমন তারা ডিমান্ড করেছে? এটা ইয়ের উপরে, সাইজের উপরে, সাইজের উপরে, ওটা ডেটা কত বছর স্ট্যাটিস্টিক্স। পুরানো, আচ্ছা, সেইটার উপরে, মানে এগুলো মানে একটা ফ্যাক্টর না, অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাহলে সেক্ষেত্রে এখন এই মুহূর্তে আপনার পেপারস আপডেট করতে যদি 3.5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়, নাম্বার 1, আর নাম্বার 2 একটা বাইরের লোন বা লোকাল লোন যদি 1.5 থেকে 200 কোটি টাকা আপনাকে সাপোর্ট দেওয়া হয়, আপনি একটা এয়ারক্রাফট কোম্পানিকে অপারেশনে ঠিক 1 মাসের মধ্যে নিয়ে আসতে পারবেন। এবং এটা জনপ্রিয় করতে 6 মাসের বেশি আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে না, এইটুকু আপনি নিশ্চিত। না, আমাদের আবার ইয়ে আছে যে এটা 1 বছর মিনিমাম আভ্যন্তরীণ চালাতে হবে, তারপরে ইন্টারন্যাশনাল হবে। এছাড়া তো ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেতে পারছে। এর মধ্যে আরো কিছু খরচ আছে, যেমন এয়ারপোর্টে যখন আপনি রুম নেবেন, যে টিকেটিং এর জন্য বা এগুলো কিন্তু প্রত্যেকটা এয়ারপোর্টের জন্য খরচ আছে। রাইট, মেইনটেনেন্স এবং অপারেশন হ্যাঙ্গার খরচ আছে ইত্যাদি, মানে মান্থলি একটা বাজেট আপনার রাখতে হবে। জি, তো হোয়াট এভার, তো ঠিক আছে।